হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম 15 মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেলে। এখানে আমরা জনপ্রিয় ওয়েব সিরিজের গল্প, চরিত্র এবং প্রতিটি দৃশ্যের গভীরতা বিশ্লেষণ করি। যদি আপনি রহস্যময় কাহিনী, টানটান থ্রিলার বা আবেগঘন ড্রামার ভক্ত হন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা এক্সপ্লেইন করব স্কুইড গেমের সিজন 1-এর তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। স্কুইড গেম এমন একটি ওয়েব সিরিজ যা বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। স্কুইড গেম সিজন 1 একটি দক্ষিণ কোরিয়ান ড্রামা সিরিজ যা 2021 সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। এটি ওয়াং ডং হাইওয়েকের এক অনন্য সৃষ্টি। সিরিজটি মূলত টানটান উত্তেজনাপূর্ণ এবং মানব জীবনের গভীর দিকগুলো তুলে ধরেছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যদি আপনিও গল্পের পেছনের গল্প জানতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। চলুন গল্পের জগতে ডুব দেই। পার্ট 2-তে আমরা দেখেছিলাম ফ্রন্টম্যানের ল্যান্ডলাইনে একটি ফোন এসেছিল, আর সেখানে বলা হচ্ছিল যে সমস্ত ভিআইপিরা খেলা দেখার জন্য পৌঁছে গেছে। তখনই ফ্রন্টম্যানের বাকি গার্ডরা তাকে জানায় সমুদ্রের পাশে তারা একজনের মৃতদেহ খুঁজে পেয়েছে। এটি শুনে ফ্রন্টম্যান ওই লাশ দেখার জন্য সমুদ্রের পাশে চলে যায়। এই লাশটা সেই এমপ্লয়ি ছিল যাকে মেরে পুলিশ অফিসার তার ড্রেস পরে এখানে চলে এসেছে। কিন্তু গার্ডরা মনে করে এই হয়তো সেই লোক যে এতদিন লুকিয়ে লুকিয়ে ওদের ওপর নজর রাখছিল। এরপর দেখা যায় ফ্রন্টম্যান ওইখান থেকে নিজের ঘরে আসে এবং আরেকটি বিশেষ ধরনের মুখোশ পরা লোকের সাথে কথা বলে। এটি দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল মুখোশ পরা লোকটা ফ্রন্টম্যানের বস ছিল। তার মানে এই লোকটাই এখানে সবচেয়ে ক্ষমতাধর। ফ্রন্টম্যান বলে সমস্ত ভিআইপিরা এখানে খেলা দেখার জন্য চলে এসেছে। বিশেষ মুখোশ পরা লোকটি তখন বলে, আমার এখন কারো সাথেই কথা বলতে ভালো লাগছে না, আমার জায়গায় তুমি ওই ভিআইপিদের সঙ্গে কথা বলো। এরপর ফ্রন্টম্যান সমস্ত ভিআইপিদের ওয়েলকাম করার জন্য যায়। আমরা দেখতে পাই ওরা সবাই আলাদা আলাদা বিশেষ ধরনের মুখোশ পরেছিল। সমস্ত ভিআইপিদের একটি হল ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের আপ্যায়নের সমস্ত রকম ব্যবস্থা ছিল। এরপর ওই পুলিশ অফিসার একজন ওয়েটারকে মেরে তার ড্রেস পরে ওই হলঘরে প্রবেশ করে। এবার দেখা যায় সমস্ত প্লেয়ারকে পরবর্তী খেলার জন্য নিয়ে আসা হয়। খেলায় আর মাত্র 16 জন প্লেয়ার বেঁচে আছে। প্লেয়ারদের সামনে 1 থেকে 16 নম্বরের একটি করে জ্যাকেট রাখা ছিল। সবাইকে নিজেদের পছন্দ মতো একটি জ্যাকেট বেছে নিতে বলা হয়। এটি শুনে সবাই তাড়াতাড়ি নিজেদের পছন্দ অনুযায়ী নাম্বারের জ্যাকেট বেছে নিতে শুরু করে। অবশেষে 1 এবং 16 নম্বর জ্যাকেট পরে থাকে। সিয়ং কোনোভাবে বুঝে উঠতে পারছিল না এই দুটি নাম্বারের মধ্যে কোনটি সে নেবে। এরপর ওর কাছে একজন প্লেয়ার এসে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি 1 নম্বর জ্যাকেটটা নিতে পারি? আমি জীবনে কখনোই প্রথম হতে পারিনি। এটি শুনে সিয়ং তাকে 1 নম্বর জ্যাকেটটা দিয়ে নিজে 16 নম্বর জ্যাকেটটি নিয়ে নেয়। এরপর সবাইকে জানানো হয় যে খেলোয়াড় যে নাম্বার নিয়েছে তাকে সে অনুযায়ী খেলায় অংশগ্রহণ করতে হবে। এর মানে 1 নম্বর প্লেয়ার সবার আগে যাবে। এবার দেখা যায় পরবর্তী খেলার জন্য সবাইকে একটি উঁচু পিলারের উপর নিয়ে আসা হয়। এক পিলারের থেকে আরেক পিলারে যাওয়ার জন্য মাঝখানে কাচের রাস্তা বানানো হয়েছে। রাস্তার দুই পাশে দুটি করে কাচ লাগানো আছে। একটি টেম্পার গ্লাস, অন্যটি রিয়েল গ্লাস। আপনারা সবাই জানেন টেম্পার গ্লাস খুব সহজেই ভেঙে যায়। এখন খেলোয়াড়দের সামনের দিকে এগোতে হবে এবং কাচের উপর ভর দিয়ে যেতে হবে, কিন্তু কেউই জানে না কোনটি টেম্পার গ্লাস আর কোনটি রিয়েল। খেলোয়াড়দের এই কাচের ব্রিজ পার করে এক মাথা থেকে আরেক মাথায় যেতে হবে। যেহেতু সাঙ্গু, সিবিওক আর সিয়ং এর জ্যাকেট নাম্বার 14, 15, 16 ছিল, তারা তাদের আগে যাওয়া সমস্ত খেলোয়াড়ের পায়ের ছাপ অনুসরণ করে যেতে পারবে। এতে তারা বুঝতে পারবে কোন গ্লাসটি সঠিক এবং কোনটি ভুল। কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যায়। সমস্ত খেলোয়াড় কাচের ব্রিজ দিয়ে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। যারা ভুল কাচের ওপর দাঁড়িয়ে পড়েছিল তারা সঙ্গে সঙ্গে ভেঙে নিচে পড়ে গিয়ে মারা যাচ্ছিল। এই খেলায় যে সামনে থাকতো তার জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি ছিল। তাকে অনুসরণ করে বাকি খেলোয়াড়রা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। একসময় দেখা যায় জায়াংয়ের সামনে লোকটি ভুল গ্লাসের ওপর পা দিয়ে নিচে পড়ে মারা যায়। এখন জায়াং সবার সামনে, ওকে ভুল অথবা সঠিক গ্লাসের মধ্যে বেছে নিতে হবে এবং সামনে এগোতে হবে। কিন্তু ও কোনোভাবেই নিজের জীবনের ঝুঁকি নিতে চাচ্ছিল না।
ও মাঝখানেই দাঁড়িয়ে পড়ে। যদি ও সামনে না যায় তাহলে কেউই ব্রিজ পার হতে পারবে না, সবাইকে ব্রিজের ওপর দাঁড়িয়ে মারা যেতে হবে। সিক্রেট রুমে বসে সব ভিআইপিরা এই খেলা উপভোগ করছিল। সব খেলোয়াড়দের মারা যেতে দেখে তারা খুব মজা পাচ্ছিল। এবার দেখা যায় জায়াংয়ের ঠিক পেছনে মিনিয়ং দাঁড়িয়েছিল। ও জায়াংয়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করে এবং বলে, একটা সময় তুমি আমাকে তোমার দল থেকে বের করে দিয়েছিলে, তা কিন্তু আমি এখনো ভুলিনি। এখন আমি এর প্রতিশোধ নিতে চাই। এই কথা বলেই মিনিয়ং জায়াংয়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে এবং সামনে থাকা একটি গ্লাসের ওপর লাফ দেয়। গ্লাসটি ভেঙে যায় আর ওরা দুজন নিচে পড়ে মারা যায়। এখন এই খেলায় মাত্র 4 জন বেঁচে আছে। এদের মধ্যে এমন একজন লোক আছে যে 30 বছর ধরে গ্লাসের কারখানায় কাজ করেছে। এই লোকটি একটু ভালো করে দেখার পরে সাধারণ গ্লাস আর টেম্পার গ্লাসের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছিল। সে এখন কাচের ওপর আলোর প্রতিফলন দেখে সামনে এগোতে থাকে। ওকে অনুসরণ করে বাকি প্লেয়াররা তার পিছন পিছন এগোতে থাকে। এটি দেখে ফ্রন্টম্যান বুঝতে পারে যে সামনের লোকটি আলোর প্রতিফলন দেখে গ্লাস চিনতে পারছে। এজন্য হঠাৎ করে ওই জায়গার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। এখন এদের সামনে মাত্র 2টি গ্লাস বাকি আছে, একটি টেম্পার গ্লাস আর একটি সাধারণ গ্লাস। যদি তারা এই গ্লাস পার করতে পারে তাহলে তারা সবাই টাস্ক কমপ্লিট করে সুরক্ষিত জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এখন তো আলো নেই, তাই ওই লোকটি কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না কোন গ্লাসে পা রাখবে। আর ওইদিকে সময় মাত্র 9 সেকেন্ড বাকি ছিল। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজ পার করতে না পারে তাহলে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হবে। সময় খুব কম থাকায় সাঙ্গু পেছন থেকে এসে ওই লোকটাকে ধাক্কা দিয়ে একটা গ্লাসের উপর ফেলে দেয়। গ্লাসটি ভেঙে যায় আর লোকটি নিচে পড়ে মারা যায়। এতে ওরা সবাই বুঝতে পারে ওই দুটো গ্লাসের মধ্যে সঠিক গ্লাস কোনটি। এরপর সময়ের মধ্যে তারা ব্রিজ পার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। এরপর দেখা যায় ব্রিজের সমস্ত গ্লাস ব্লাস্টের মাধ্যমে ভেঙে ফেলা হয়। এর ফলে কিছু গ্লাস ওদের দিকে ছিটকে আসে আর এতে তারা সবাই কম বেশি আঘাতপ্রাপ্ত হয়। এবার দেখা যায় ওই ভিআইপিদের মধ্যে একজন ওই পুলিশ অফিসারকে পাশের এক রুমে নিয়ে যায়। এরপর তার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু ওই পুলিশ ভিআইপিকে মেরে অজ্ঞান করে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ফ্রন্টম্যান ওই খবর জানতে পারে কেউ একজন ওদের ভিআইপিকে মেরে অজ্ঞান করে ওইখান থেকে পালিয়েছে। এখন ফ্রন্টম্যান নিজের সব লোক নিয়ে ওকে খুঁজতে শুরু করে। একটু পর ওরা জানতে পারে ওই পুলিশ ওদের গোপন রাস্তা দিয়ে সমুদ্রের দিকে পালিয়েছে। এরপর দেখা যায় ওই পুলিশ সাঁতার কাটতে কাটতে অন্য এক দ্বীপে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ফ্রন্টম্যান নিজের সব লোক নিয়ে ওই দ্বীপে পৌঁছে গেছে। পুলিশ নিজের ফোন থেকে সিনিয়রকে ফোন দেয় আর এই ব্যাপারে সব জানায়। আর এতদিন ধরে ওই জায়গায় যত ছবি আর ভিডিও সে তুলেছে প্রমাণস্বরূপ সেগুলো সিনিয়রদের পাঠানোর চেষ্টা করে। কিন্তু সমস্যা হচ্ছিল ওইখানে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই সে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। কিছুক্ষণ পর ফ্রন্টম্যানের দলবল নিয়ে পুলিশকে খুঁজে বের করে। এরপর দেখা যায় পুলিশ অফিসার ফ্রন্টম্যানের কাঁধে গুলি করে দেয়। এরপর ফ্রন্টম্যান ওই পুলিশ অফিসারকে না মেরে মুখোশ খুলে নিজের আসল চেহারা দেখায়। দেখা যায় এ হচ্ছে পুলিশ অফিসারের আসল ভাই, যাকে খোঁজার জন্য সে লুকিয়ে লুকিয়ে এখানে এসেছিল। এবার ফ্রন্টম্যান হাত বাড়িয়ে দেয় ভাইকে নিজের সাথে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই যেতে চাচ্ছিল না। এর জন্য রাগ হয়ে ফ্রন্টম্যান ওকে গুলি করে পাহাড় থেকে ফেলে দেয়। আর একদিকে দেখা যায় সিয়ং, সাঙ্গু আর সিভিওক তাদের শেষ কাচের ব্রিজ পার করা খেলা পার করে বেঁচে এসেছিল। দেখা যায় ঘরে ফেরার পর ওদের এক ধরনের বিশেষ পোশাক দেওয়া হয়। ওদের তাড়াতাড়ি এই পোশাক পরে রেডি হতে বলে। তোমাদের জন্য একটা বিশেষ উপহার আছে। সবাই যখন রেডি হচ্ছিল তখন দেখা যায় বিস্ফোরণের সময় ভাঙা কাঁচ একটা সিভিওকের পেটে ঢুকে গেছে। ওর পেট থেকে অনেক রক্ত পড়ছিল। এই অবস্থা কাউকে না জানিয়ে ও তাড়াতাড়ি রেডি হতে শুরু করে। ওই দিন রাতে ওদের সবাইকে খুব ভালো একটা ডিনার করতে দেওয়া হয়। আর ডিনার শেষে ওদের সবার সামনে একটা করে চাকু রাখা হয়। এর মানে হলো আজ রাতে ওরা চাইলে একে অপরকে এই চাকু দিয়ে মেরে ফেলতে পারে। রাতে সিয়ং সিভিওকের কাছে এসে বলে, চলো আমরা এই শেষ খেলাটা দুজন একসাথে খেলি। কারণ গত খেলায় সাঙ্গু যখন ব্রিজ থেকে ওই লোককে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন থেকে আমি আর ওকে ভরসা করতে পারছি না। মনে হচ্ছে সুযোগ পেলে ও আমাকে আর তোমাকে মেরে ফেলতে পারে। সিভিওক কিছু সময় চুপ থেকে বলে, তুমি আমাকে একটা কথা দাও,
আমাদের দুজনের মধ্যে যে এখান থেকে বেঁচে ফিরবে সে অপরজনের পরিবারের খেয়াল রাখবে, আর তুমি যদি এখান থেকে বেঁচে ফেরো তাহলে আমার ভাই আর মায়ের খেয়াল রেখো। সিয়ং ওর এই কথায় রাজি হয়। এরপর দেখা যায় পেটে গ্লাস ঢোকার কারণে কিছুক্ষণের মধ্যে সিবিওকের অবস্থা খারাপ হয়ে যায়। পেট থেকে রক্ত বের হতে থাকে আর সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। এটি দেখে সিয়ং সিবিওকে বাঁচানোর জন্য দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং সমস্ত গার্ডদের ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় বেশ কিছু গার্ড একটি কফিন হাতে নিয়ে ওই রুমের মধ্যে ঢুকে পড়ে। সিয়ং প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি সাঙ্গু নিজের কাছে থাকা ছুরি দিয়ে সিবিওকে মেরে ফেলেছে। এটি দেখে সিয়ং প্রচন্ড রেগে যায় এবং এক পর্যায়ে সাঙ্গুকে মারার জন্য ছুরি নিয়ে তেড়ে যায়, কিন্তু গার্ডরা তাদের দুজনকে থামিয়ে দেয়। পরের দিন সকালে ওদের দুজনকে 6 নম্বর খেলার জন্য অর্থাৎ শেষ খেলার জন্য মাঠে নিয়ে যাওয়া হয়। এই খেলার নাম স্কুইড গেম। এর নিয়ম খুবই সহজ। এক দল আক্রমণ করবে আর অন্য দল প্রতিরক্ষা করবে। যারা আক্রমণ করবে তাদের কাজ হবে দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছানো, আর যারা প্রতিরক্ষা করবে তাদের কাজ হবে আক্রমণকারীদের সেখানে পৌঁছাতে বাধা দেওয়া। খেলা শুরু হয়ে যায়। প্রথমে সিয়ং আক্রমণ করছিল আর সাঙ্গু প্রতিরক্ষা করছিল। সমস্ত ভিআইপিরা দূর থেকে খেলা উপভোগ করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিয়ং আর সাঙ্গুর মধ্যে মারামারি লেগে যায় আর একটা সময় সিয়ং সাঙ্গুকে পুরোপুরি হারিয়ে দেয়। সিয়ং চাইলেই সাঙ্গুকে মেরে ফেলতে পারত, কিন্তু তা না করে সে সাঙ্গুর পাশে ছুরি ফেলে ফিনিশ লাইনের দিকে এগিয়ে যায়। সিয়ং এক পা সামনে দিলেই খেলা পুরোপুরি জিতে যাবে এবং পুরস্কারের পুরো টাকা তার হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে ওর মনে হয় সে এই খেলা শেষ করবে না। সিয়ং সাঙ্গুর কাছে এসে বলে, এই খেলার নিয়ম অনুযায়ী বেশিরভাগ প্লেয়ার যা চাইবে তাই হবে। এখন আমরা দুজন চাইলে এই খেলা এখানে বন্ধ করে বেঁচে বাড়ি ফিরে যেতে পারবো। সিয়ং এর এই কাণ্ড দেখে ওখানে থাকা সমস্ত ভিআইপিরা অবাক হয়ে যায়। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, কোনো মানুষ এত টাকার পুরস্কার কিভাবে ছাড়তে পারে। সাঙ্গু বলে, আমি নিজের জীবন পুরোপুরি শেষ করে ফেলেছি আর এখন এই পুরস্কারের টাকা না নিয়ে কোনোভাবেই বাড়ি ফেরা সম্ভব না। এই কথা বলে সে পাশে পড়ে থাকা ছুরি নিয়ে নিজের গলায় ঢুকিয়ে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগে সে সিয়ংকে বলে, তুমি আমার মায়ের খেয়াল রেখো। এভাবেই সিয়ং প্রথম পুরস্কার জিতে যায়। এরপর দেখা যায় সিয়ং এর হাত পা ও চোখ বেঁধে মুখে একটা এটিএম কার্ড দিয়ে শহরের এক জায়গায় ফেলে দেওয়া হয়। সিয়ং তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে পুরস্কারের সমস্ত টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সিয়ং ঘরে ফিরে দেখে ওর মা অসুস্থ হয়ে কিছুদিন আগে ঘরেই মারা গেছে। সে মনে মনে প্রচন্ড কষ্ট পায়। ওর কাছে এখন অনেক টাকা আছে কিন্তু মা নেই। 1 বছর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিয়ং প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে। 1 বছর ধরে সে নিজের অ্যাকাউন্টে থাকা 1 টাকাও খরচ করেনি। একদিন সন্ধ্যাবেলা সে নদীর ধারে মন খারাপ করে বসেছিল। তখন এক মহিলা ফুল বিক্রি করছিল, যার সাথে স্কুইড গেমের একটা কার্ড ছিল। কার্ডের পেছনে একটা ঠিকানা লেখা ছিল। সিয়ং সেই ঠিকানায় পৌঁছে যায়। ঘরে ঢুকে সে প্রচন্ড অবাক হয়ে যায়। দেখা যায় ওই ঘরে প্রচন্ড অসুস্থ অবস্থায় এক বৃদ্ধ লোক শুয়ে আছে, আর এই লোকটি সেই ব্যক্তি যে স্কুইড গেমে সিয়ং এর সাথে অংশগ্রহণ করেছিল, যার জার্সি নম্বর ছিল 1। সিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? আপনি বেঁচে আছেন কিভাবে? তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলে, গরিবদের মতো বড় লোকদের মনেও অনেক হতাশা থাকে। জীবনে প্রচুর টাকা উপার্জন করার পরেও একটা সময় কিছুই করার থাকে না। তখন সবাই আস্তে আস্তে বিরক্ত হয়ে পড়ে। আমি আর আমার বন্ধুরা একটা সময় খুবই বোর হচ্ছিলাম। তখন আমার মাথায় এই স্কুইড গেমের ধারণা আসে, যেখানে আমরা ঋণগ্রস্ত মানুষদের খুঁজে বের করতে শুরু করি। তারা যখন টাকা জেতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই খেলায় অংশগ্রহণ করে, আমরা সেটাই উপভোগ করি, কিন্তু আমরা কখনোই কাউকে এখানে আসার জন্য জোর করিনি। সবাই নিজের ইচ্ছায় এখানে এসেছে। শেষ মুহূর্তে আমি নিজেও খেলায় অংশ নেই, কারণ খেলা দেখার চেয়ে খেলায় অংশগ্রহণ করা বেশি মজার। আসলে ফ্রন্টম্যানের উপরে যে বস ছিল সে আসলে এই বৃদ্ধ লোকটি। সিয়ং এর সাথে কথা বলতে বলতে বৃদ্ধ লোকটি মারা যায়। এই ঘটনার পর সিয়ং আস্তে আস্তে নিজের জীবনকে উপভোগ করতে শুরু করে। একদিন সে অনাথ আশ্রমে গিয়ে সিবিওকের ভাইয়ের সাথে দেখা করে এবং বলে, আমি তোমার বোনের খুব ভালো একজন বন্ধু। এরপর সে সিবিওকের ভাইকে অনাথ আশ্রম থেকে বের করে সাঙ্গুর মায়ের কাছে নিয়ে যায় এবং তাকে দেখাশোনার দায়িত্ব সাঙ্গুর মাকে দিয়ে দেয়। সেই সাথে
সাথে ওদের হাতে টাকা ভর্তি একটি ব্যাগ দেয় যাতে তারা নিজেদের বাকি জীবন ভালোভাবে কাটাতে পারে। এই ঘটনার কয়েকদিন পর সিয়ং মেট্রো করে যাওয়ার সময় সেই সেলসম্যানকে দেখতে পায় যে তাকে স্কুইড গেমে অংশগ্রহণের জন্য একটা কার্ড দিয়েছিল। তাকে দেখে সিয়ং দ্রুত ওর দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে লোকটি ট্রেনে উঠে চলে যায়। এবার সিয়ং দেখে সেই সেলসম্যান স্টেশনে আরেকজনকে স্কুইড গেমের কার্ড দিচ্ছিল। সিয়ং প্রচন্ড রেগে সেই ব্যক্তিকে বলে, তুমি কখনোই এই খেলায় অংশগ্রহণ করবে না। এরপর দেখা যায় সিয়ং প্লেন করে আমেরিকা যাচ্ছিল নিজের মেয়ের সাথে দেখা করার জন্য। তবে প্লেনে ওঠার আগে সে স্কুইড গেমের কার্ডে দেওয়া নম্বরে কল করে। সিয়ং এর কলটি ফ্রন্টম্যান রিসিভ করে এবং সে সিয়ংকে খুব ভালোভাবে চিনতে পারে। ফ্রন্টম্যানের সাথে কথা বলার পর সিয়ং প্লেনে না উঠে ফিরে আসে। এখানেই স্কুইড গেম সিজন 1 এর গল্প শেষ হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। স্কুইড গেম সিজন 1 এর এক্সপ্লেনেশন এখানেই শেষ। আমরা খুব শীঘ্রই স্কুইড গেম সিজন 2 এর এক্সপ্লেনেশন নিয়ে আসতে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।